সবাইকে স্বাগত জানাচ্ছি সংবাদ সংযোগে। আপনাদের সঙ্গে আছি আমি নীলুফা জাহান তিথি। কাল রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদের বাড়িতে যাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টাদের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা ও সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দুর্নীতি ও গণহত্যার বিচার সহ দেশের সকল ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে সবার সাথে আলোচনা করবে অন্তর্বর্তীকালীন সরকার। বৈঠকে ছিলেন সহকর্মী শারমিন নীরা। গতকালকে শপথ, এরপর সকালে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান তিনি সহ যারা উপদেষ্টা রয়েছেন তারা সাভারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরবর্তীতে যান শহীদ মিনারে, সেখানেও গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। তবে এবারের কথা বলা এই কারণে গুরুত্বপূর্ণ যে গতকালকে দায়িত্ব নেওয়ার পরে অর্থাৎ শপথের পরে আজকে দফতর বন্টন হয়েছে এবং অনানুষ্ঠানিক একটি বৈঠকে তারা করেছেন প্রায় 11:30 থেকে 4:30 পর্যন্ত। এরপর এখানে যিনি সদস্য রয়েছেন একজন উপদেষ্টাদের সৈয়দা রিজওয়ানা হাসান তিনি এবং নাহিদ, এই দুজন আসলে কথা বলেছেন। বেশ কিছু পয়েন্টকে তারা গুরুত্বপূর্ণ উল্লেখ করেছেন। শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আলোচনা, যতগুলি হত্যাকাণ্ড হয়েছে তারা এটাকে গণহত্যা বলতে চান, প্রতিটি গুলির বিচার হবে, কি বিষয় অগ্রাধিকার হবে সেগুলোকে তারা অ্যাড্রেস করেছেন। কি বলেছিলেন তারা, আমরা বরং সেটা শুনে আসি। অনেক হয়রানিমূলক মামলা হয়েছে যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে, আর এর আগেও অনেক হয়রানিমূলক রাজনৈতিক মামলা হয়েছে। সেই হয়রানিমূলক মামলাগুলো কি করে বন্ধ করা যায় সেটার জন্য ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে। কিছু কিছু আইন আছে যেটা আপনারাও ভুক্তভোগী, যেমন আইসিটি অ্যাক্ট, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এখন আবার সাইবার সিকিউরিটি অ্যাক্ট। তো আইসিটি আর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল হলেও ওগুলোর অধীনে অনেকের শাস্তি হয়েছে বা অনেকে জেলে আছে, অনেকের বিরুদ্ধে মামলা চলছে। হয়রানিমূলক মামলার মধ্যে ওই মামলাগুলো আনা হবে। অর্থ মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন উনি বলেছেন যে যত রকমের ইভিল প্র্যাকটিসগুলো আছে সেইগুলোকে যদি উনি অ্যাড্রেস করতে হয় তাহলে তো উনার অনেক জায়গাতে তো আপনারা জানেন পদত্যাগ ভ্যাকেন্ট হয়ে আছে, ঠিক লোকগুলোকে দিয়ে ওই জিনিসগুলো আইডেন্টিফাই করে অবশ্যই ওগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এখানে আমাদের বড় বড় রাজনৈতিক দলগুলোও কিন্তু সেই স্বৈরাচারী ব্যবস্থার মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। সেই জায়গায় ছাত্রদের নেতৃত্বেই কিন্তু এই অভ্যুত্থানটি সংগঠিত হয়েছে। ছাত্রদের উপর আস্থা রেখে জনগণ রাস্তায় নেমে এসেছে। ছাত্ররা যখন সরকারে এসেছে এবং রাষ্ট্রের সংস্কারের জন্য কথা বলছে, আমরা মনে করি জনগণও সেই জায়গা থেকে এই তরুণ ছাত্রদের উপরে আস্থা রাখবেন। এর বাইরে গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল এই ক্যাবিনেটের কলেবর আসলে কত দিন হবে, অর্থাৎ সময়কাল কতটা হবে সে বিষয়ে সাফ জবাব মেলেনি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই যে প্রায় 5 ঘন্টা বৈঠকের পরে রাজারবাগে যাওয়ার কথা ছিল সেটি হচ্ছে না। তবে আগামীকালকে রংপুরের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা সহ দুজন যে শিক্ষার্থী যারা আন্দোলনের সাথে ছিলেন, যারা এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে জায়গা করে নিতে পেরেছেন, তারাও প্রধান উপদেষ্টার সাথে রংপুরে যাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের দপ্তর বন্টন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানিয়েছে। প্রজ্ঞাপনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 27টি মন্ত্রণালয়ের দায়িত্ব সহ শপথ নেওয়া বাকি 13 উপদেষ্টার দপ্তর বন্টনের কথা জানানো হয়। শুক্রবার শহীদ মিনার ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে কয়েকজন উপদেষ্টা দ্রুত দেশ গড়ায় নিজেদের নিবেদনের প্রত্যয় জানিয়েছেন। শারমিন নীরার রিপোর্ট। বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের শপথের পর শুক্রবার ছুটির দিনে দফতর বন্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ। শপথ নেওয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা, সশস্ত্র বাহিনী, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, গৃহায়ন, খাদ্য, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, জনপ্রশাসন, বাণিজ্য সহ মোট 27 মন্ত্রণালয় রেখেছেন নিজের কাছে। অন্যদিকে সাবেক গভর্নর সালেউদ্দিন, অর্থ পরিকল্পনা ডক্টর আসিফ নজরুল, আইন আদিলুর রহমান খান, শিল্প জনাব হাসান আরিফ, স্থানীয় সরকার সাবেক কূটনীতিক তৌহিদ হোসেন, পররাষ্ট্র সৈয়দা রিজওয়ানা হাসান, পরিবেশ শারমিন মুর্শিদ, সমাজ কল্যাণ, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন। খালিদ হোসেন, ধর্ম, ফরিদা আক্তার, মৎস্য প্রাণী সম্পদ, নূরজাহান বেগম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, নাহিদ ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া যুব ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন। দেশ গড়ায় মনোযোগী হওয়ার কথা জানান দায়িত্ব পাওয়া উপদেষ্টারা। প্রায়োরিটি এখন
প্রায়োরিটি হলো শান্তি শৃঙ্খলা আনা, তারপর ব্যবসা মন্থর হয়ে গেছে, নানা রকম চ্যালেঞ্জ, ব্যাংক সেক্টরের চ্যালেঞ্জ, অর্থনীতিতে পুনর্জীবিত করতে হবে, মানুষের জীবিকার যে এটা এফেক্ট পড়েছে এটাকে আপনার তাড়াতাড়ি আমাদের করতে হবে। ব্যাংকিং সেক্টর, আর্থিক সেক্টর, শুধু ব্যাংকিং না, পুঁজিবাজার আছে, তাই না, অন্যগুলো, সেগুলো আমরা ইনশাল্লাহ ঠিক করব। ইমিডিয়েটলি আমরা কি করার আছে এইসব ব্যাপারে আমরা আলোচনা করব। সবাই দোয়া করবেন, এটা আমাদের একার কাজ না, সারা দেশবাসীর কাজ, এবং আমাদের তরুণ সমাজ আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার, এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি। আমার পরিকল্পনা আগেও যা ছিল এখনও তাই। আগে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে করতাম, এখন রাষ্ট্রীয় ক্ষমতার ভিতর থেকে করার চেষ্টা করব। আমার পরিকল্পনা হচ্ছে সত্যিকার অর্থে একটা উদার গণতান্ত্রিক পথে যেন বাংলাদেশ যাত্রা করতে পারে, সেই ভিত্তিটা স্থাপন করে দেওয়া। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পাওয়া নতুন উপদেষ্টাদের স্বাগত জানানোর প্রস্তুতি চলছে সচিবালয়েও। শারমিন নীরা, ৭১, ঢাকা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব শুরু করল নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। সাভার জাতীয় স্মৃতিসৌধের পর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতিও তিনি শ্রদ্ধা জানান। নতুন বাংলাদেশ গড়ে তোলার যে উদ্দেশ্য নিয়ে রক্তঝরা আন্দোলন, এবার সেই উদ্দেশ্য বাস্তবায়নের প্রত্যয় জানালো নবগঠিত সরকার। আরও জানাচ্ছেন সৌমিত্র মজুমদার। এ এক নতুন সকাল। সেই সকালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধার মধ্য দিয়ে কাজ শুরু করলেন নতুন সরকারের উপদেষ্টারা। সকাল ৯টা ৫০ হেলিকপ্টারে পৌঁছানোর পর প্রথমে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ৩ বাহিনীর পক্ষ থেকে দেয়া হয় গার্ড অব অনার। এরপর শহীদ বেদিতে শ্রদ্ধা জানান উপদেষ্টারা। পরে পরিদর্শন বইয়ে মন্তব্য লেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সাভার থেকে হেলিকপ্টারে ঢাকায় ফিরে তিনি যান কেন্দ্রীয় শহীদ মিনারে। বৃষ্টি ভেজা শহীদ মিনারে ৫২ ভাষা শহীদদের শ্রদ্ধা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা। কিছু সময় নীরবে দাঁড়িয়ে স্মরণ করেন ভাষা শহীদদের। ১৬ সদস্যের উপদেষ্টা পরিষদের মধ্যে বৃহস্পতিবার শপথ নেন ১৩ জন। বাকি ৩ জন ঢাকায় পৌঁছাতে না পারায় শপথ নিতে পারেননি। সৌমিত্র মজুমদার, ৭১, ঢাকা। দেশের ইতিহাসের সর্বকনিষ্ঠ ২ উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সরকারি ব্যবস্থাপনার প্রতি মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে সেটি ফিরিয়ে আনাটাই এখন মূল চ্যালেঞ্জ। ছাত্র জনতার আন্দোলনে হত্যার ঘটনায় জড়িতদের বিচার করাই অন্তর্বর্তী এই সরকারের অন্যতম দায়িত্ব বলে জানান আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ। ইশতিয়াক ইমনের প্রতিবেদন। দেশের ইতিহাসে অন্তর্বর্তীকালীন সরকারের ২ কনিষ্ঠ উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ শপথ নেয়ার পরদিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শহীদ মিনারে শ্রদ্ধা জানান ১৩ উপদেষ্টা। পরে অন্তর্বর্তীকালীন সরকারের তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, তারুণ্য ও অভিজ্ঞতার মিশ্রণে গঠিত হয়েছে সরকার। সরকারি ব্যবস্থাপনার প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়েছে, সেই আস্থা ফিরিয়ে আনাকেই মূল চ্যালেঞ্জ বলছেন তিনি। সেপারেশন অফ পাওয়ার তৈরি করা, এই বিষয়গুলোকেই একটা চ্যালেঞ্জ তৈরি হবে। এবং তবে আমরা আশা করি যে যেহেতু এই সরকার একটা গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে তৈরি হয়েছে, মানুষের এই সরকারের প্রতি আস্থাটা রয়েছে, বাংলাদেশ পুনর্গঠনের যে স্বপ্ন আমরা দেখিয়েছি বা প্রতিশ্রুতি রেখেছি সেটি দ্রুত সময়ের মধ্যে কার্যকরাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। কোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিত করাকেই অন্তর্বর্তী সরকারের অন্যতম দায়িত্ব বলে জানান আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ। শিক্ষার্থীদের এবং ছাত্র জনতার কথাগুলো রাখতে পারবো এবং আমরা যেই দাবি নিয়ে আন্দোলন করেছিলাম, শিক্ষার্থীদের যে দাবি ছিল সেগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব। আপনারা জানেন এই সরকারে ২৫ থেকে ৮৫ যে একটি তারুণ্য এবং অভিজ্ঞতার যে সংমিশ্রণ হয়েছে, এটি আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এবং বাংলাদেশের প্রকৃত যে চাওয়া পাওয়া সেটি বাস্তবায়ন করতে পারবে বলে আমি মনে করি।
আসিফ মাহমুদ বলেন, দেশের সকল শিক্ষাঙ্গনে যেসব নৈরাজ্য ছিল তা দূর করা হবে। সরকারে থাকায় এখন কাজগুলো করা সহজ হবে। হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা এই দায়িত্ব পেয়েছি। এই দায়িত্ব পালনে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। একই সাথে শিক্ষার্থীদের রাজপথেও তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। সামাজিক রাষ্ট্রের এবং রাষ্ট্রের সংস্কারের ভিত্তির মধ্য দিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ব। বাকি সবকিছুই ধাপে ধাপে এগিয়ে যাবে। ইশতিয়াক ইমন, ৭১, ঢাকা। নতুন সরকারের কাছে দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ চায় সাধারণ মানুষ। পাশাপাশি প্রতিটি নাগরিক যেন গণতান্ত্রিক অধিকার পায়। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এমনটাই আশা দেশের মানুষের। বিস্তারিত জানাচ্ছেন হাবিব রহমান। আন্দোলন, সহিংসতা আর কারফিউর দিন পেরিয়ে এই কর্মযজ্ঞ স্পষ্ট বার্তা দিচ্ছে নতুন বাংলাদেশের। সড়কে নেই আইনশৃঙ্খলা বাহিনী, এখন সেই দায়িত্ব পালন করছেন ছাত্র জনতা। সবার আস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সরকারের কাছে নগরবাসীর প্রথম চাওয়া দ্রুততম সময়ে যেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আসে। এর আগে যেরকম ছিল এরকম যেন না হয়, ওখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ যেন আমাদের দেখা যায় যে পিছনে যা গেছে এরকম যেন না হয়। আমরা তার থেকে আসলে অনেক কিছু আশা করতেছি। আমরা আশা করি দেশে এই অরাজকতা অথবা এই যে দুর্নীতি এগুলি ইনশাল্লাহ কেটে উঠবো আমরা। আর আমরাও চাই আসলে দেশের উন্নতি প্লাস টোটাল যে একটা যে সিচুয়েশনে বাংলাদেশ পড়ে আছে এটা থেকে আমরা উঠতে চাচ্ছি। নিত্যপণ্যের বাজার দীর্ঘদিন সিন্ডিকেটের দখলে। সাধারণ মানুষের আশা সিন্ডিকেটের দখল মুক্ত করে নিত্যপণ্যের দাম যেন স্বাভাবিক থাকে। আমরা চাই দেশ সুন্দর করে চলুক। আমরা চাই বাজারটা সিন্ডিকেটটা ভাঙা দুক। বাজারে যে সাধারণ মানুষ বাজারে গেলে 500 টাকা রোড গেলে আধা ব্যাগও বাজার হয় না। আমরা চাই নতুন সরকার ছাত্ররা বাজারটা একটু মনিটর করুক। দুর্নীতি আর বৈষম্য রোধে নতুন সরকার যেন কাউকেই ছাড় না দেয়, সেই দাবি নগরবাসীর। প্রত্যেকটা সেক্টরে প্রচুর করে দুর্নীতি মুক্ত করতে গেলে আমাদের সরকারকে অনেক কঠোর হওয়া লাগবে, শক্ত হওয়া লাগবে। যারা দুর্নীতিগ্রস্ত আছে তাদের প্রত্যেককে শাস্তি আওতা আনা লাগবে। হ্যাঁ, আর আমরা চাইটা সবাই মিলেমিশে একসাথে থাকতে। জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গড়ার কাজ করবে সরকার, সেই আশা করেন তারা। সুন্দর সোনার বাংলা যেন হয়। এই তরুণ যেইভাবে দেশটাকে জয়লাভ করছে, এই ধরনের দেশটাকে আমরা চাই, যে দেশটা আমরা সবাই বুক খুলে কথা বলতে পারবো, মন খুলে কথা বলতে পারবো, যেখানে আমাদের প্রায়োরিটি থাকবে গণতন্ত্র কি জিনিস সেটা আমরা এই তরুণ যেন দেখাই দিতে পারে যে গণতন্ত্র আসলে কি। আমাদের দেশ গড়ার অঙ্গীকার নিয়ে ডক্টর ইউনূস যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা সবাই জায়গা থেকে সবাইকে আমরা সাহায্য করব। তবে ছাত্র জনতা যে ত্যাগ স্বীকার করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর আস্থা রেখেছে, তাই নিশ্চয়ই তিনি সেই আস্থা পূরণ করবেন, এমনটাই আশা সর্বস্তরের মানুষের। দেশ গঠনের ছাত্র জনতা যে মাঠে নেমেছিল, তারা এখন পর্যন্ত সড়কের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে, অনেকটাই নিঃস্বার্থভাবে। দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে সরকারের পতন ঘটানোর পর নতুন সরকার পেয়েছে বাংলাদেশ। সাধারণ মানুষ আশা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সজ্জন ব্যক্তি। তিনি বাংলাদেশকে নতুন করে গড়বেন এবং তরুণের হাত ধরে বাংলাদেশকে নিয়ে যাবেন একটি সর্বোচ্চ পর্যায়ে এবং গড়ে তুলবেন একটি আধুনিক বাংলাদেশ। হাবিব রহমান, ৭১, ঢাকা। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন ও সহযোগিতা দেবে জাতিসংঘ। গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব সহ সিনিয়র নেতাদের সাথে বৈঠকের পর জাতিসংঘের এই সমর্থনের কথা জানান বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। বিস্তারিত জানাচ্ছেন শফিক আহমেদ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরদিন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল বৈঠক করতে আসেন বিএনপির নেতাদের সাথে। গুলশানে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে জাতিসংঘের প্রতিনিধি দলকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আন্তর্জাতিক কমিটির সদস্য ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ।
প্রায় 1.5 ঘন্টার এই বৈঠকে আলোচনা হয় বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন, অর্থনৈতিক সহযোগিতা, মানবাধিকার, নির্বাচনের মাধ্যমে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা। We are meeting because, as you all know, last night a new transition government was announced under the leadership of Dr. Yunus, and the United Nations has a very important role in supporting this transition government. So we're meeting all of our stakeholders and all of the parties involved and all of the civil society organizations to begin conversations about how the UN can support Bangladesh along the path for looking at a new investigation for what happened, path to reconciliation and advancing on our development priorities in the country, and of course supporting until the new transition government can announce elections in the coming months. So there's an important moment of consultation, dialogue, and again, we're always calling for calm. It's been extraordinary what has happened in the country over the last few days, and we all have a responsibility for calm and peace on the streets, for all of the violence to stop, so that we can really start building and continuing to build on this incredible country, what it has already achieved, to continue the economic development. And we all need to work together closely to move forward. গেল কয়েকদিনের ছাত্র জনতার আন্দোলনে নিহত এবং আহতের ঘটনায় সুষ্ঠু তদন্তের সহযোগিতা দেওয়ার কথাও জানান জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। দেশের জন্য জাতিসংঘের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন বিএনপির নেতারা। আজকের বাংলাদেশের এই বড় ধরনের যে পরিবর্তন হয়েছে, বাংলাদেশে যে আবার আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি, এর সাথে বাংলাদেশের মানুষের জনসমর্থন যেভাবে ছিল, আন্তর্জাতিক সম্প্রদায়ের ভালো সমর্থন ছিল, বিশেষ করে ইউনাইটেড নেশনসের একটা বড় ধরনের সমর্থন ছিল বাংলাদেশের মানুষের হিউম্যান রাইটস ফিরিয়ে আনা, বাংলাদেশের উন্নয়ন পার্টনার যারা আছে তারা বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে সকলের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। আজকে সকলের সেই সংখ্যা কেটে গেছে, এবং সেই সংখ্যা কেটে আগামী দিনের বাংলাদেশ আমরা সকলে মিলে কিভাবে করব, আমরা সবাই মিলে আগামী দিনে বাংলাদেশ কিভাবে করব, আমাদের পার্টনাররা, ইউএন ইজ এ মেজর পার্টনার, এবং তাদের সমর্থন প্রয়োজন আছে এবং তারা সেই সমর্থন দিতে রাজি আছে। নিরপেক্ষ নির্বাচন নিয়ে তো কারো মনে কোনো সন্দেহ নাই, বাংলাদেশেও নাই, বাইরেও নাই, তো সেটা তো হবেই, সেটা তো হতেই হবে। শফিক আহমেদ, ৭১, ঢাকা। শঙ্কা কাটিয়ে আবারও খুলতে শুরু করেছে রাজধানীর থানাগুলো। কাজে যোগ দিতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। নতুন করে আর কোনো হামলার ঘটনা ঘটবে না বলে তাদের আশ্বাস দিচ্ছেন স্থানীয় মানুষ। বাকি সদস্যদেরও থানায় ফিরে আসার আহ্বান জানিয়ে পুলিশ কর্মকর্তারা বলছেন, জনগণের হারানো আস্থা ফিরিয়ে আনতে কাজ করবেন তারা। বিস্তারিত মহিম মিজানের প্রতিবেদনে। মাত্র কদিন আগেও পুলিশ স্টেশনগুলোর মূল ফটকে ছিল তালা, বন্ধ ছিল সব রকমের সেবা কার্যক্রম। তবে একদিনের ব্যবধানেই থানাগুলোতে দায়িত্বে ফিরতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। শুক্রবার সকালেই তেজগাঁও থানায় আসেন কর্মকর্তা। এ সময় পুলিশের ওপর জনরোষ ও বহু পুলিশ সদস্যের হতাহতের কথা উল্লেখ করে আবেগাপ্লুত হয়ে পড়েন তারা। বলেন, শঙ্কা দূর করছে সেনাবাহিনীর সদস্যরা। সহকর্মীদের হারানো বেদনা নিয়ে কাজ শুরু করার মধ্যে দিয়ে আবার জন আস্থা অর্জন করাই তাদের চ্যালেঞ্জ। আসলে আমরা এখানে হৃদয় আমাদের ভারাক্রান্ত। আমি এই পুলিশে আজ 23 বছর একসাথে কাজ করেছি। কিছুদিন আগেও আমার থানায় ছিল, সে আজকে নেই। আসলে আমাদের পুরো পরিবার, আমার পুরো পুলিশ সদস্য, আমরা সত্যিকারের ট্রমাটাইজড। তার ভিতরে আমরা আসলে জনগণের প্রয়োজনেই কাজ করি। আমাদের ব্যর্থতা অনেক সময় আমরা জনগণকে বুঝাইতে পারি না। আজকেও ফিরে আসা কিন্তু জনগণের জন্যই। জনগণ প্রয়োজন বোধ করছে যে পুলিশ না থাকলে কি হচ্ছে, সেই প্রয়োজনেই ফিরে আসা। আমি ধন্যবাদ জানাই সেনাবাহিনীকে। সত্যিকারে তারা বিশেষ করে তেজগাঁও এলাকায় বিগত দিনে এবং ঠিক যখন সারা বাংলাদেশে জ্বালাও পোড়া হচ্ছিল, তারা একেবারে কোনো একটা স্বর্গীয় দূত হিসেবে এই থানার গেটে দাঁড়িয়ে তারা আমাদের রক্ষা করছে। তাদের কাছে, তাদের প্রতি আমার এই থানার পক্ষ থেকে কৃতজ্ঞতা। আর
আমরা আসলে সত্যিকারের স্বল্প পরিসরে, যেহেতু আমরা সবসময় কমান্ডে কাজ করি, একটা চেন অফ কমান্ড কাজ করে, আমরা এর আগেও যা করছি অর্ডারে করছি, আজকেও অর্ডার করেছে, তাই আমি থানায় চলে আসছি। এখনও আমার অনেক সহকর্মী কান্না করতেছে, আসতে পারছে না। আমি চেষ্টা করছি যে আমরা সত্যিকারের মানুষের প্রয়োজনেই যে কাজ করি এই কথাটা তাদের বোঝাতে চেষ্টা করতেছি, তাদের মোটিভেটেড করে যে সত্যিকারে যে আমরা মানুষের প্রয়োজনে এটা সেই প্রয়োজনটা আবার মেটানোর জন্যই কিন্তু আমরা চলে আসছি। তাই সবাইকে ধন্যবাদ। আমরা চেষ্টা করব এবং জনগণকে বলবো আমাদের রাস্তায় নেওয়ার জন্য। আর অনেক সময় বুঝে না মেসেজটা, আমরা যেটা বোঝাইতে চাই আসলে আমাদের ব্যর্থতা, এখন আমরা মানুষের রাস্তায় যেতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। তো আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমরা অস্বীকার করব না যে এটা আমাদের অনেক ভুল বা ব্যর্থতার কারণে এই পর্যায়ে আজকে আমরা এইগুলো ওভারকাম করে আগামী দিনে সত্যিকারে মানুষের প্রয়োজনে যাতে এই বাহিনী থাকতে পারে, আমি যে কয়দিন আছি বা আমার যে সহকর্মীরা আছে তাদের নিয়ে আমরা এই সেবাগুলো অব্যাহত রাখার চেষ্টা করব। তেজগাঁ ডিভিশনে আপনারা জানেন মোট 6টি থানা, তো 3টি থানায় আজকে আমরা কার্যক্রম শুরু করতে পেরেছি। আর বাকি যে 3টি থানা আছে, ইভেন অ্যালং উইথ আমার যে অফিসটা, সেটা একদম কিছুই নাই, সেখানে কোনো অফিস করার মতো কোনো পরিস্থিতি নাই। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এই অফিসটা কোথায় করা যায় সেটা নিয়ে কথা বলবো। 3টি থানায় আজকে অপারেশনাল কাজ, সকল পুলিশিং কাজ আমরা শুরু করতে পেরেছি। আর বাকি যে 3টি থানা আছে, বিশেষ করে মোহাম্মদপুর থানা আপনারা জানেন, সেটা প্রচণ্ড রকম ম্যাচাকার হয়েছে, এবং আদাবর থানা এবং আমাদের এই যে শিল্পাঞ্চল থানা, এই 3টি থানার একটু কার্যক্রম শুরু করতে দেরি হবে, কিন্তু আমাদের পুলিশ ভাইরা ওখানে আছেন, তারা অলরেডি কাজ শুরু করেছে। কিন্তু জনগণের জন্য উন্মুক্ত হওয়ার জন্য একটু সময় লাগবে, আমরা এটা নিয়ে কাজ করছি। পুলিশের সার্বিক কাজ স্বাভাবিক রাখতে সহযোগিতা করছে সেনাবাহিনীর সদস্যরাও। কন্ট্রোল করাটা যখন ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল, তখন আমাদের মাথায় আসছে যে থানা একটা গুরুত্বপূর্ণ স্থাপনা, এটার মধ্যে অনেকগুলো ফ্যামিলি আছে, প্রায় 200-300 ফ্যামিলি আছে, এখানে পুলিশ সদস্য আছে, ক্ষুব্ধ বা উচ্ছৃঙ্খলকারী কিছু নাগরিক যারা অনেক পুলিশ সদস্যকে হত্যা করছে, আহত করতেছে। তা আমাদের কাছে এটা মনে হয়েছে যে আমাদেরকে পুলিশকে আগে বাঁচাইতে হবে, তাদেরকে রিফর্ম করে নতুন করে কাজ করার জন্য তাদেরকে সেভ করাটা আমার অত্যন্ত জরুরি। এছাড়া ওই থানার ভেতরে ব্যাপক অনেক অস্ত্র রয়েছে, যদি এগুলো সন্ত্রাসীদের কাছে চলে যেত তাহলে এটা আমাদের নিরাপত্তার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যেত। এই জন্যই আমাদের প্রথম কনসার্ন আসছে যে যেহেতু আমরা এখানে ডেপ্লয়েড ছিলাম, তো প্রথম কাজ হচ্ছে আমাদের এই থানাটাকে সেভ করা। এই চিন্তা থেকেই আমরা এই থানাটাকে আমরা লাস্ট কয়েকদিন থেকে সিকিউরিটি দিয়ে যাচ্ছি এবং তাদের যত ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন সেই জিনিসগুলো চালাই যাচ্ছি। এছাড়াও আপনাদেরকে জানাচ্ছি যে এই এলাকার বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যবসায়ী মালিক সমিতি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্টুডেন্টস, টিচার্স, স্কাউটস, বিএনসিসি, আনসার বাহিনী, তাদের সবার সাথে আমাদের সমন্বয় সভা করেছি, যার মাধ্যমে সবাই আমাদেরকে আশ্বস্ত করেছেন যে পুলিশকে নতুন করে রিফর্ম করে তাদের কার্যক্রম অল্প সময়ের মধ্যে শুরু করার জন্য তারা সকলেই আমাদের সাথে পুলিশ ভাইদেরকে সবাই সাহায্য সহযোগিতা করবে, এভাবে আমাদেরকে সবাই আশ্বস্ত করেছে। এদিকে পুলিশের অনুপস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে বিভিন্ন এলাকায় তাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছে সাধারণ মানুষও। ফিরে আসা উচিত। রাস্তার যে অবস্থা এবং রাতের যে শুনশান পরিস্থিতি, এই পরিস্থিতিতে সাধারণ মানুষ বসবাস করা খুব কঠিন হয়ে যাবে। আর পুলিশ যে হ্যারেসমেন্ট করে মানুষকে, যা আর কি বলবো, ভাষায় প্রকাশ করা না। আমি যে ট্রিটমেন্ট করতে আসছিলাম এই হসপিটালে, আমার ছেলেটা কারেন্টে 11,000 বোল্টে কীভাবে লাগছে আগুনটা ঘরের মধ্যে, মানে হাতটা পুইরা এই পর্যন্ত ঝলসে গেছে। 5 তারিখে আমি সকালবেলা এখান থেকে ট্রিটমেন্ট নিয়ে যাইতে লইছে, আমার এখানে পুলিশ আটকে আমার এই থানার ভিতরে ঢুকাইয়া 1 ঘন্টা রাখছে, তারপর আবার ডিবি অফিসে চালান করছে। ডিবি অফিস থেকে যে আমি ওখানে বলছি আমার ঘটনা, ঠিক আছে আপনি সবার আগে ছেড়ে দেবো, পরে আমার ওইখান থেকে 3টা বাজে ছেড়ে দিচ্ছে। আমি মনে করি যে এই থানাগুলি যতগুলি থানা আছে সরকারি নির্দেশ অলরেডি দেওয়া হয়েছে যে যারা সরকারি চাকরিজীবী থানাগুলি অতি বিলম্বে চালু করা দরকার এবং দ্রুত সময়ের জন্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক বজায় থাকে, এজন্য এই দেশের আপামর জনগণের চাহিদা এই মুহূর্তেই যে সমস্ত থানাগুলি চালু হোক। নতুন সরকার গঠনের পর এবার ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবার আশা সবার। মহিম মিজান, ৭১, ঢাকা। সারা দেশে হত্যা, হামলা, নির্যাতন ও মন্দির ভাঙার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ করেছেন সনাতন ধর্মাবলম্বী নাগরিকরা। শুক্রবার বিকেলে বিভিন্ন স্থান থেকে শাহবাগে এসে জড়ো হন সনাতন ধর্মের হাজারো মানুষ। সাম্প্রতিক সময়ের হামলা ও নির্যাতনের প্রতিবাদ জানান তারা।
হিন্দু সম্প্রদায় সহ সংখ্যালঘুদের উপর চলা অত্যাচার নির্যাতন বন্ধ করতে দ্রুত সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন তারা। বলেন, বরাবরের মতোই সরকার পরিবর্তনের পরই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার নির্যাতন শুরু হয়েছে। বিভিন্ন পক্ষ থেকে হামলা বন্ধ করতে আহ্বান জানানো হলেও তা বন্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তারা। সবজি বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চাল, মুরগি ও মাংস এখনো চড়া দামে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, কারফিউর সময়ে বিক্রি করতে না পারায় এখন বাজারে সরবরাহ বেড়েছে বলেই কমেছে দাম। এদিকে ক্রেতারা বলছেন, বাজারের সিন্ডিকেট ভেঙে দিতে পারলে নিত্যপণ্যের দাম আরও কমবে। তাই নতুন সরকার বিশেষ উদ্যোগ নেবে বলে আশাবাদী সাধারণ মানুষ। বিস্তারিত ফয়সাল রয়েলের প্রতিবেদনে। বেশ লম্বা সময় পর বাজারে প্রাণ ফিরেছে, তাই খুশি ব্যবসায়ীরা। বাজারে যোগান বাড়ায় কমেছে সবজির দাম। সব ধরনের সবজিতে দাম কমেছে 10 থেকে 20 টাকা। কমেছে পেঁয়াজ, কাঁচামরিচ আর আলুর দাম। তবে ক্রেতা ও বিক্রেতারা বলছেন, বাজারের সিন্ডিকেট ভেঙে দিতে পারলে দাম আরো অনেক কমে যাবে। এই লাউটার ব্যাপারটাই আমার খুব আনন্দ লাগতেছে এখন, কারণ এই লাউটা যখন জিজ্ঞেস করতাম 100 টাকা একদম, আর এখন আজকে বলাতে বলে 50 টাকা। দেখেন অর্ধেক নাই, দাম এখন অলরেডি কমেই যাইতেছে, মোটামুটি কমে যাইতেছে। কয়েকদিন দেখা গেছে প্রচুর পরিমাণ মাল আসতে পারে নাই, যার কারণে মালগুলো একত্রে সব মাল ঢুকতেছে, যার কারণে দামটা একটু কমে গেছে। এখনো বাড়তি চালের দাম, কমেনি ডালের দামও, আর তেলের দর রয়েছে আগের মতোই। বাজার আসলে আগের থেকে একটু স্বস্তি আছে, মোটামুটি তেলের সরবরাহ ভালো আছে, তারপরে ডাল, চিনি ওগুলো সরবরাহ ভালো আছে। চাউলের দাম একটু বাড়ছিলেও বাড়তি অবস্থায়। সরকারের কাজ হবে সামগ্রিকভাবে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা, পাশাপাশি জঙ্গি, মাদক, সন্ত্রাস, দুর্নীতি এগুলোকে প্রাধান্য দিতে হবে। পাশাপাশি বাজার মনিটরিংয়ের পাশাপাশি সমস্ত সব কিছুর দাম কমাইতে হবে। কাঁচামরিচের দিকে দেখলাম, পেঁয়াজের দিকে দেখলাম, মাছের দিকেও গেছিলাম, মাছের দিকেও কমছে, মাংসের দিকেও কিছুটা কমছে, এবং আরও অন্যান্য বেগুন আর কাঁচা বাজার বলতে সব কিছু কমে গেছে এক কথায়। একই সাথে মুরগি ও মাংসের দাম আছে আগের মতোই, তবে শীঘ্রই দাম কমবে বলে জানান বিক্রেতারা। এদিকে ডিমের ডজন বিক্রি হচ্ছে 150 টাকায়। আমাদের বাজারে মাল আনে নামা দিতে, এটা আমাদের 3 রকমের সিন্ডিকেট ছিল। এখন আলহামদুলিল্লাহ কোনো সিন্ডিকেটের নিজের মন খুশি মতন দোকানদারি করতে আছে, কিনতে পারতেছে, এই জন্য 10 টাকা 20 টাকা কমে বেচতে পারতেছে। চাঁদাবাজি সবকিছু বন্ধ হইলে বাজার সরকার এমনিও চাপ দিব, আর এটা সিন্ডিকেট না হইলো। মাছের বাজারে ইলিশের দাম কমেছে কেজিতে 100 থেকে 200 টাকায় বাজার ভেদে। এদিকে রুই ও বোয়ালের দামও কমেছে। কারো কাছে এক রেট, আরেকজনের কাছে আরেক রেট। যেমন উনি মাছ বেচে এক রেটে, ওই মাছ দিলাম আমি আপনার 1400 টাকা কেজি, আরেকজনের 1600 টাকা কেজি। উনি মাছে এটা হলো 1000 টাকা কেজি, আরেকজনের কাছে 1200 টাকা কেজি। যারা ইলিশ মাছ খাইতো এরা তো জানলে পলাইছে, এই কারণে মোটামুটি দাম কম আছে, কিন্তু কাস্টমারে দাম বেশি, কিন্তু অনেকটা দাম কমছে ইলিশ মাছের। কিনলে আনছি 550 টাকা, অনেক শুক্রবার বেশি 500 টাকা, 450 টাকা দেশি রুই মাছ, আর ওই যে নদীর পাঙ্গাস আছে কেজি 700 টাকা কেজি। কিছু পণ্যের দাম কমলেও এখনো এক পণ্যের দাম এক এক দোকানে এক এক রকম। কেন? এই প্রশ্ন তুলে নতুন সরকার নিত্যপণ্যের দাম কমানোর আশায় আছেন সাধারণ মানুষ। ফয়সাল রয়েল, 71, ঢাকা। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে গোলাগুলির ঘটনা ঘটেছে, তবে 1 ঘন্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। এই ঘটনায় কারারক্ষী সহ বেশ কয়েকজন কয়েদি আহত হবার খবর পাওয়া গেছে। দুপুর 2টা থেকে থেমে থেমে প্রায় 1 ঘন্টা ধরে কারাগারের ভেতর থেকে গোলাগুলির শব্দ শোনা যায়। পরে সেনাবাহিনী সহ কারারক্ষীরা রাবার বুলেট ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেল সুপার জানিয়েছেন, জুমার নামাজের পর কিছু কয়েদি পালিয়ে যাবার চেষ্টা করলে কারাগারের পাগলা ঘণ্টা বাজানো হয়, তবে কোনো আসামি পালিয়ে যেতে পারেনি বলেও জানিয়েছেন তিনি। কারাগারের নিরাপত্তায় কারারক্ষীর পাশাপাশি সেনা সদস্য মোতায়েন রয়েছে। চট্টগ্রাম কারাগারে মৃত্যুদণ্ড পাওয়া শতাধিক আসামি ছাড়াও জঙ্গি ও কুকি চীনের সদস্যরা বন্দী আছে। আসামি মামলা বলতে মৃত্যুদণ্ডই আছে প্রায় 100-এর মতো, 100-এর বেশি। তারা এই সুযোগে কুকি চীন আছে 100-150, মহিলা সহ 150,
হ্যাঁ, জঙ্গি আছে 25 জনের মতো। সুযোগ সন্ধানে কিছু বন্দী আছে যারা দেখছে যে শিক্ষার্থী বা আন্দোলনের যারা আছে তাদের জামিন হয়ে যাচ্ছে, তো এরা ফিল করছে যে এরাও কেন থাকবে, এরাও চলে যেতে চায়, কিন্তু সেটা তো একটা আইনগত প্রক্রিয়ার বিষয়, আমরা তো তাদেরকে এইভাবে ছেড়ে দিতে পারি না। এটা সেনসিটিভ একটা জায়গা, সো এখানে কেউ যাতে পালায় যেতে না পারে বা বিদ্রোহ করতে না পারে, এই কারণে আমরা সর্বদা এখানে আছি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নতুন সরকারকে স্বাগত জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষার উপর তিনি গুরুত্ব দেন। এছাড়া অভিনন্দন জানিয়েছে চীন, জাতিসংঘ ও ইউরোপীয় দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন। অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বাংলাদেশে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষার গুরুত্ব দেওয়া উচিত নতুন সরকারকে। এছাড়া শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের পারস্পরিক লক্ষ্য অর্জনে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। দুই দেশের সম্পর্ক আরও ভালো হবে বলে আশা করেছেন তিনি। এ সময় বাংলাদেশের সংকট শেষে আবার শান্তি ফিরে আসবে বলেও আশা ব্যক্ত করেন মমতা। তিনি বলেন, ভারতের প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে ভারতও ভালো থাকবে। এছাড়া বাংলাদেশের ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, নারী থেকে শুরু করে সবাইকে শুভেচ্ছাও জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, গণতান্ত্রিক উত্তরণের পথে অন্তর্বর্তী সরকার কি পরিকল্পনা নেয় যুক্তরাষ্ট্র সেটা দেখতে চায়। একই সাথে সাম্প্রতিক সহিংসতা বন্ধের আহ্বান জানান তিনি। মিলার বলেন, বাংলাদেশের জনগণের স্বার্থে ভবিষ্যৎ গণতন্ত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে কি ধরনের পরিকল্পনা নেয় সেটি দেখতে চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়ে চীন বলেছে, বিনিময় ও সহযোগিতা বৃদ্ধিতে এই সরকারের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ তারা। এছাড়া বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছেন ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। তিনি বলেন, ইইউ বাংলাদেশের নতুন প্রশাসনের সাথে কাজ করতে আগ্রহী। We will discuss about what has happened, the positions taken by the Hungarian government, trying to make the difference between the Hungarian government and the country that holds the rotatory presidency. মনিরুজ্জামান বাবু, ৭১। যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস আগামী 10 সেপ্টেম্বর বিতর্কে অংশ নেবেন। এবিসি নিউজের আয়োজনে এ বিতর্কে হবে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রথম মুখোমুখি বিতর্ক। সাম্প্রতিক কয়েকটি জরিপে আসন্ন নির্বাচনের দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। এ নিয়ে ফ্লোরিডার পাম বিচের নিজের বাসভবনে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, তিনি আগামী 4 ও 25 সেপ্টেম্বর কমলার সঙ্গে আরও দুটি বিতর্কে অংশ নিতে চান, যেগুলো ফক্স ও এনবিসিতে সম্প্রচার করা হবে। এদিকে ডেট্রয়েটে এক নির্বাচনী প্রচার শেষে কমলা সাংবাদিকদের বলেন, ট্রাম্পের সঙ্গে তিনি আরও বিতর্কে অংশ নিতে রাজি। তবে কমলার প্রচার শিবিরের একজন কর্মকর্তা জানিয়েছেন, আগামী 4 সেপ্টেম্বর ফক্স নিউজে বিতর্কের বিষয়টি এখনও তাদের পরিকল্পনার বাইরে রয়েছে। আগামী 15 আগস্ট আলোচনায় বসার জন্য ইসরায়েল ও হামাসের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি চূড়ান্ত করতে এক যৌথ বিবৃতিতে একথা বলা হয়েছে। শুক্রবার বিবৃতিতে তারা বলেছে, দোহা কিংবা কায়রোতে এ আলোচনা হতে পারে। চুক্তির একটি রূপরেখাও আলোচনার টেবিলে আছে। এখন এর বাস্তবায়ন সংক্রান্ত বিষয়গুলোর বিস্তারিত নির্ধারণ করা বাকি। নষ্ট করার মতো সময় নেই। দেরির বিষয়ে কোনো দলের পক্ষ থেকে অজুহাত দেওয়ারও সুযোগ নেই। এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দেশটির আলোচনাকারীরাও সেখানে থাকবেন। তাদের লক্ষ্য চুক্তির বিস্তারিত রূপরেখা চূড়ান্ত এবং বাস্তবায়ন করা। তবে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি হামাস। এদিকে এ বিষয়ে যুক্তরাষ্ট্র বলছে, আগামী সপ্তাহের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হওয়ার কোনো আশা নেই, কারণ হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের সুরাহা করতে সময় লাগবে। তবে আলোচনার টেবিলে দুই পক্ষকেই সক্রিয় থাকতে হবে। এবার জানাবো খেলার খবর।
কানাডার গ্লোবাল টি20তে প্লে অফে উঠেছে বাংলা টাইগার্স। সাকিব শরীফুলরা মিলে পুরোপুরি ফোকাস খেলায়। এলিমিনেটর রাউন্ডে বাংলা টাইগার্সের প্রতিপক্ষ টরন্টো। কানাডা থেকে অর্ণব বাপির রিপোর্ট। গ্লোবাল টি20 লিগের প্লে অফ আগেই নিশ্চিত করেছে বাংলা টাইগার্স। 6 দলের টুর্নামেন্টে 3 জয় 2 হার। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় এক ম্যাচ। 9 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করে সাকিব শরীফুলের দল। এলিমিনেটরে বাংলা টাইগার্সের প্রতিপক্ষ টরন্টো ন্যাশনালস। ওদের সাথে ম্যাচের আগের দিন নেটে অনুশীলন করেছে দল। বল হাতে নিজেকে ঝালিয়ে নিয়েছেন শরীফুল। শুরু থেকেই দারুণ বোলিং করে অবদান রেখেছে দলকে প্লে অফে নিয়ে আসতে। আমাদের লাস্ট 2-3 দিন আমরা কোনো কিছু করি নাই আর কি, বৃষ্টির কারণে খেলা হয় নাই, তারপরে 2 দিন রেস্ট ছিল। সো এই কারণে আজকে এসে একটু বোলিং করলাম, ব্যাটিং করলাম, যাতে কালকে ভালো করতে পারি ইনশাআল্লাহ। টি20 ক্রিকেটে সবাই ভালো টিম, কারণ ছোট বড় কোনো দল নেই। এটা মাত্র 120 বলের খেলা, খুব তাড়াতাড়ি মোমেন্টাম চেঞ্জ হয়। সো আমি বলবো তারা খুব ভালো টিম, তো আমরাও তাদের থেকে কম না, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। গ্লোবাল টি20 লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলছেন বাংলাদেশের শরীফুল, আর দলের অধিনায়কের দায়িত্ব সামলানো সাকিব। লাগতেছে ওনার ক্যাপ্টেন্সিতে, তো এর আগেও খেলেছি, খুব ফ্রিডম। সো উনি যখনই আনে মন খুলে যেটা করতে চাই সেটা করতে দেয় আর কি, সবাইকে, শুধু আমাকে না সবাইকে। আর অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে সবাইকে উনি খুব চাঙ্গা রাখতেছেন আর কি। দলে আমাদের টিম এনভায়রনমেন্টটা খুব ভালো, সবাই একসাথে খুব মেলামেশা করতেছে, লাইক অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ ফ্রেন্ড হয়ে গেছে সবাই। সো এদিকটা খুব ভালো। মাঠে ফোকাস ধরে রেখে ম্যাচ বাই ম্যাচ ভালো করে ফাইনালে ওঠাই লক্ষ্য টিম ম্যানেজমেন্টের। I think দোনোটা টিমের 50-50 চান্স আছে টু উইন দ্য ম্যাচ, বাট আই থিঙ্ক এট দ্য মোমেন্ট আমাদের টিমের যে মোমেন্টামটা, আমাদের টিমের যারা প্লেয়ার, সো দে হ্যাভ বন্ডেড ভেরি ওয়েল। সো আমাদের অবভিয়াসলি ওই একটা অ্যাডভান্টেজ আছে। অ্যান্ড সেকেন্ডলি আজকে আমাদের প্র্যাকটিস সেশন, আই থিঙ্ক ইট ওয়াজ আ ভেরি গুড প্র্যাকটিস সেশন। আমরা হোপফুলি এসব ফ্যাক্টরগুলোকে ইউজ করে নেক্সট ম্যাচটা জিততে চাই। যখনই যে কোনো প্লেয়ার ইন্ডিভিজুয়ালি যখন তারা মাঠের মধ্যে খেলে, বিট সাকিব অর প্রবাবলি শরীফুল, এনি প্লেয়ার আউট দেয়ার, তারা সবসময় চেষ্টা করে যেন তারা তাদের মাঠের ভিতর বেস্টটা দিতে পারে। দে ফরগেট এভরিথিং, দে মেক শিওর দে ডু দেয়ার বেস্ট অন দ্য ফিল্ড। ইউ হ্যাভ সিন সাকিব লাস্ট obviously man of the match, and at the same time Shoriful, you have seen how he have bowled throughout the tournament. That consistency was on another level. So I don't think that influences inside the field obviously, but outside the field obviously অনেক ভালো একটা ইনফ্লুয়েন্স থাকে। কানাডার টরন্টোতে রয়েছে বৃষ্টির আভাস। রিজার্ভ ডে না থাকায় এলিমিনেটর ম্যাচ পরিত্যক্ত হলে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় কোয়ালিফায়ার 2-এ চলে যাবে বাংলা টাইগার্স। অর্ণব বাপি, 71, টরন্টো, কানাডা। শুক্রবার সকালে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ এ দল। পাকিস্তান পৌঁছে 2 দিন অনুশীলন করার পর 13 আগস্ট প্রথম আনঅফিসিয়াল টেস্টে পাকিস্তান শাহিনসের বিপক্ষে মাঠে নামবেন মুশফিকুর রহিমরা। এরপর 20 আগস্ট থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আগামী 26 আগস্ট পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে বাংলাদেশ এ দল। একদিন অনুশীলনের পর 28 আগস্ট দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে 2 দল। সিরিজের শেষ ম্যাচটি হবে 30 আগস্ট। সবকটি ম্যাচই হবে ইসলামাবাদে। তবে গেল কদিন যা কিছু হয়েছে তার প্রভাব কিছুটা হলেও পড়েছে ক্রিকেটারদের মানসিকতায়। তবুও মাঠের ক্রিকেটে মনোযোগের পুরোটা দেওয়ার প্রত্যয় বিসিবি নির্বাচক আব্দুর রাজ্জাকের। বাফুফের সিনিয়র সহসভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন আব্দুস সালাম মুর্শেদী। 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাফুফের দ্বিতীয় সর্বোচ্চ পদ সিনিয়র সহসভাপতি হিসেবে ছিলেন সাবেক এই ফুটবলার। পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত কারণ দেখানো হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সিনিয়র সহসভাপতি ছাড়াও সালাম মুর্শেদী বাফুফের অর্থ কমিটি ও রেফারিজ কমিটির প্রধানও ছিলেন। এই দুটি পদ থেকেও তিনি পদত্যাগ করেছেন। সালাম মুর্শেদী খুলনা 4 আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। গত বছর আর্থিক অনিয়মের অভিযোগে ফিফা 2 বছর নিষিদ্ধ করেছিল বাফুফের তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে। আর্থিক অনিয়মের সময় সালাম মুর্শেদী বাফুফের অর্থ কমিটির প্রধান ছিলেন। কার্যত নিজের ফুটবলার পরিচয়কে পুঁজি করে দেশের ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে নানা অনিয়ম করে গেছেন সালাম মুর্শেদী। চলছে সংবাদ সংযোগ। সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। থাকুন 71-এর সঙ্গে।